কয়লা খনিকে কেন্দ্র করে মূল গল্পটা আবর্তিত হয়েছে। এখানে একটা কয়লা খনিকে কেন্দ্র করে মূল গল্পটা আবর্তিত হয়েছে এবং সেখানে কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আমরা জানি যে কয়লা খাদান, ঠিক আছে, কয়লা খাদানে অনেক মানুষ কাজ করে এবং শ্রমিকরা যাদের আর্থিক অবস্থা খুব একটা কিন্তু ভালো নয়, যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো হয় না এবং অত্যন্ত এরা পরিশ্রম করে, এরা কি বলবো খুব এমন একটা পরিবেশের মধ্যে গিয়ে এরা কাজকর্ম করে যেটা শারীরিকভাবে কখনোই কিন্তু এই ধরনের পরিবেশে কাজ করাটা খুব একটা গ্রহণযোগ্য নয়। সেই কারণে এই জায়গাটা খুবই খারাপ। আমরা দেখেছি তারা খুবই একটা মানে কি বলবো নোংরা বা যে বলতে অস্বাস্থ্যকর পরিবেশ যেটাকে বলা হয়, সেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে গিয়ে কিন্তু এই পাতালপুরীর রাজ্যে তারা কিন্তু কাজকর্ম করে থাকে। সেই রকম একটা জায়গায় গিয়ে এরা কাজকর্ম করে থাকে, সেরকম একটা জায়গায় কি যাই হোক এরা কাজকর্ম করে। তো তাদের যে অবস্থায় যে কয়লা খাদানে যারা কাজ করে, কয়লা নিয়ে যারা কাজ করে, তো কিভাবে কয়লাটাকে তারা কিভাবে কাটে, কিভাবে খাদানের ভিতরের পরিবেশটা কেমন হয়, শ্রমিকরা আমি বললাম যে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ, খনির নিচে নেমে গিয়ে কাজ করতে হয়, ফলে তাদের দিকে যারা মালিক, তারা মালিক যারা হয় তারা খুব একটা একদমই দেখাশোনা করে না, ফলে কি হয় তাদের মানে অকালে তারা প্রাণ হারায়। এই কারণে অকালে তারা প্রাণ হারায়, এই কারণে কিন্তু কি বলে এই অঞ্চলের যে এই অঞ্চলের মানুষের যে অর্থনৈতিক শোষণ, যে আর্থিক অবস্থা, তার ফলে তাদের যে সামাজিক অবস্থা, সেটাই কিন্তু এই পাতালপুরীর রাজ্যে, পাতাল মানে মাটির তলায়, ওই খনিতে গিয়ে কাজ করা, এই কারণে প্রবন্ধটার নামও তাই হয়েছে যে পাতালপুরীর রাজ্যে, সেটার কথাই বলা হয়েছে। ঠিক আছে, এই কথা। এবার আমাদের এখান থেকে কি কি পড়তে হবে আমি জাস্ট একটা সংক্ষেপে ঘটনাটা বললাম। এখানে আমরা জানি যে খনিজ এলাকা বলতে যেটা বোঝায় মূলত আসানসোল, এই এলাকাটাকে বোঝানো হয়। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলায় এই মুহূর্তে আসানসোল অবস্থিত। তাহলে কোন এলাকাটাকে এখানে বলছে, সেই এলাকাটা, এখানে কিন্তু দামোদর নদী, দামোদর নদীর একটা উপনদী হচ্ছে বরাকর, সেই বরাকরের কথা কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, এটাতে দাগ দিতে পারবো না, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা একটু দাগ দিয়ে নাও। আমি তো লিখে দিয়েছি নোটের মধ্যে, আসানসোল থেকে এই যে বরাকর, বরাকরটা তাহলে হচ্ছে দামোদরের একটা ট্রিবিউটারিজ, ঠিক আছে, উপনদী। আর আসানসোল এলাকাটাতে মূলত ওই খনিজ যে খনিগুলো আর কি, কয়লার যে খনি, সেগুলো কিন্তু অবস্থিত। এটা রানের অঞ্চল, এটা বোঝাই যায় যে আমরা জানি যে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের কিছুটা, এই সমস্ত অঞ্চলগুলো টুয়ার্ডস হুগলি, হাওড়া, এগুলো রাঢ় ভূমি, ঠিক আছে, এই অঞ্চলগুলো। এখানে যে পাহাড়টার কথা বলা হয়েছে, যার নাম হচ্ছে কল্যাণেশ্বরী পাহাড়, দাগ দাও, কল্যাণেশ্বরী পাহাড়ের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, বরাকর যে জায়গাটার নাম, এখানে বরাকর একটা জায়গার নাম, ঠিক আছে, কিন্তু বরাকর দামোদরের উপনদীও বটে, দুটোই জেনে রেখে দাও। এখানে বরাকর একটা জায়গার নাম, যেখানে পৌঁছতে লেখক প্রাবন্ধিকের কি হচ্ছে বা লেখকের কি হচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, যেখানে পৌঁছতে প্রাবন্ধিকের সন্ধে হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে বর্ধমান, বর্ধমানের ওপারে হচ্ছে মানভূম, এই যে নদীটা দেখো, বরাকর নদী উল্লেখ আছে এখানে, বরাকর নদীর উল্লেখ আছে, সেখানে আমরা দেখছি বরাকরের এই সাইডটায়, যেটা হচ্ছে এই যে বাংলার শেষ বিহারের শুরু, ওপারে মাইকার পাহাড় রোদ্দুরে চিকচিক করে, তাহলে এপারে বর্ধমান আর ওপারে মানভূম, ঠিক তার আগেই আছে সরু সুতোর মতো বরাকর, তাহলে সরু সুতোর মতো বরাকর নদী, কোন নদীর কথা বলা হয়েছে দাগ দেবে। এপারে বর্ধমান আর ওই পারে হচ্ছে মানভূম, অর্থাৎ যেটা এখন ঝাড়খণ্ডের মধ্যে পড়ে গেছে, যেটা আগে বিহার ছিল, বিহার কেটে ঝাড়খণ্ড হয়েছে, বাংলার শেষ আর বিহারের শুরু। আর ওপারে হচ্ছে মাইকার পাহাড়, ঠিক আছে, মাইকার পাহাড়। তাহলে একটা ছিল কল্যাণেশ্বরী আর একটা হলো মাইকার, দুটো আমরা পেলাম। আচ্ছা, এবারে হলো মানবেড়িয়া গ্রাম কে বলবে, পিচের রাস্তার উপর ঝুলকালি মাখা কোঠা বাড়ি, জলের কল, ইলেকট্রিক লাইট, রাস্তায় পা পাতা যায় না, এত ভিড়,
গায়ের মধ্যে যেন শহর উড়ে এসে জুড়ে বসেছে। আচ্ছা, এখানে দেখো দোকানে দোকানে হিন্দি হরফের সাইনবোর্ড, কারণ যেহেতু বিহারের সাইডটা পড়ে যাচ্ছে ওই কারণে এটা হিন্দি হরফের সাইনবোর্ড। আর এমনি তো এই অঞ্চলটাতে কি হয়, এই আসানসোল খনিজ এলাকা, তো এখানটায় কিন্তু অনেকটাই হিন্দি ভাষাভাষী লোকজন বসবাস করে, এখনো তাই। দূরে আসানসোল স্টেশনে সার্চ লাইট দেখা যায়, বারবার আকাশ প্রদক্ষিণ করে, কি যেন তন্ন তন্ন করে খুঁজছে। আমরা সার্চ লাইট দেখেছি কিভাবে আকাশের মধ্যে জলজল করে। এখানে একটা কলিয়ারির কথা বলা হয়েছে, যেটা দৈত্যের মতো রয়েছে, দাগ দাও, বালতরিয়া কলিয়ারি। ঠিক আছে, বালতরিয়া কলিয়ারি এই অঞ্চলটার কথা বলা হয়েছে। এখানে কি আছে, এখানে কোম্পানির নামে যে নালিশ রুজু করতে গিয়েছিল সে আর কেউ নয়, সে হচ্ছে ত্রিভঙ্গর বউ। ঠিক আছে, ত্রিভঙ্গর বউ যেখানে কোম্পানির নামে, সে কিনা এখানে কি করছে, যে কিনা কি কিন্তু কোম্পানির নামে নালিশ ঠুকছে, এক কথায় বলতে পারি। এক্ষেত্রে কি হবে না, যে আমরা এটা খুব ভালো করেই জানি যে যখন সরকারের এগেনস্টে গিয়ে যখন কোনো রকম নালিশ ঠোকা হয় তখন কি হয়, কোনো কাজই হয় না আলটিমেটলি, কারণ সিস্টেমের এগেনস্টে ওইভাবে করা যায় না। তেমনি তখন ইংরেজ সরকার রয়েছে, কোম্পানির এগেনস্টে গিয়ে কি বলবো, নালিশ ঠুকছে। আচ্ছা, এখানে আরেক দেখবে যে এখানে আছে যে বাতিঘরের কাছে এসে দেখলাম রাতের পালি শেষ করে দলে দলে মজুর আর কামিনরা খাদ থেকে ওপরে উঠছে। ঠিক আছে, মজুর যারা ওখানে কাজকর্ম করতো তাদেরকে বলা হয়েছে। আর এখানে একটা দেখবে খাদ মজুর আছে, যাদেরকে মাল কাটা বলা হয়। ঠিক আছে, মাল কাটা বলা হয়। এই কর্তৃপক্ষের খনির নিচে যারা নামতো তারা খনি কর্তৃপক্ষের বিশেষ কি বলবো বিশ্বাসভাজন হতে হতো তাদেরকে। যে কেউ কিন্তু সেই নিচে কিন্তু নামতে পারতো না, যে কেউ ওই নিচে মাটির নিচে কিন্তু নামতে পারতো না। মাটির নিচে কিন্তু নামতে পারতো না। এবারে হলো, এখানে আমরা দেখছি বালতরিয়া খাদে এক মুন্সির লাঠিতে মরেছিল সেই ত্রিভঙ্গ রায়, মানে এইটার মধ্যে দিয়ে বলতে চেয়েছে সেই এলাকায়, ওই কলিয়ারি এলাকায় কিভাবে শোষণ অত্যাচার চলত, এটা খুব গুরুত্বপূর্ণ। তো ওখানে ওই ত্রিভঙ্গের কথা বলা হচ্ছে। এখানে আমরা দেখছি জামুরিয়া থানার পরিহারপুর গ্রাম কিভাবে উঠে যাচ্ছে সেটা আমরা দেখছি। এই জায়গাগুলো, এই লাইনটাতে দাগ দাও। এখানে যে হাসপাতাল আছে সেখানে গেলে খুব স্বাভাবিকভাবে সেখানকার মানে মারা যায়, ওই হাসপাতালে কোনো ট্রিটমেন্ট হয় না, মানে ওর সঙ্গে জমের তুলনা করা হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ। এই যে বছর দুই আগে বালতরিয়া খাদে এমনি এক মুন্সির লাঠিতে মরেছিল হলেজ খালাসি ত্রিভঙ্গ রায়। এই ত্রিভঙ্গর লাশ লুকিয়ে ফেলতে পারেনি। ত্রিভঙ্গই সংসারের একমাত্র রোজগেরে মানুষ, যার জীবনের দাম সাব্যস্ত হয়েছিল 800 টাকা। ওর বউ নালিশ ঠুকেছিল। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপরেই দেখো দেশ কা আদমি, একজন মুসলমান সর্দারের সঙ্গে কথা হলো। একজন মুসলমান সর্দারের প্রসঙ্গ এখানে আছে, সে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে ওই খাদের নিচে, বলতে হবে দেশ কা আদমি। চশমা খুলে রেখে যেতে হবে, শার্টের বদলে গেঞ্জি আর ধুতির বদলে লুঙ্গি পরতে হবে। ওখানে যা ড্রেস। রাত্রি 3টের সময় দাঁড়াতে হবে বাতি ঘরের সামনে। মালিকের লোক চিনে ফেললে বিপদ হতে পারে। মালিকের লোক চিনে ফেললে বিপদ হতে পারে। কখন দাঁড়াতে হবে, কোন সময়, সেগুলো।
কয়লার চাপ ভেঙে পড়ার মতো হলে কাঠের ঠেকো দেয় যারা, তাদের বলে কাঠ মিস্ত্রি। এটা একটা গেল। আর এদের সকলের ওপর খবরদারি করে পিট সরকার, ইনচার্জ আর ওভারম্যান। আর খনি অঞ্চলের মানে খনিতে যারা কাজ করে তারা কি কি রোগে তাদের মৃত্যু হয় বা কি কি রোগ হয় সেটা হচ্ছে হুকওয়ার্ম, তারপরে হচ্ছে কেঁচো যেটাকে বলা হয়, যক্ষা, কুষ্ঠ, নিউমোনিয়া, হুকওয়ার্ম। ঠিক আছে, খাদে যারা কাজ করে তাদের বেশি দিন তারা বাঁচে না। কি কি রোগ হয় তাদের এটা দাগ দেবে। পাতালপুরি এই কারণে বলেছে ওই জায়গাটাকে সুরঙ্গের মতো। বিরসা মুন্ডার বংশধরেরা ভগীরথের মতো মাটির নিচে বয়ে নিয়ে যাবে রক্ত গঙ্গাকে। বিরসা মুন্ডার এখানে কোন বংশধরের কথা বলা হয়েছে? ভগীরথ, ভগীরথের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই হলো গল্প। যদি কারোর কোনো জায়গায় অসুবিধা লাগে বল। আমি যে যে লাইনগুলো বলে দিলাম ওই লাইনগুলো পরীক্ষায় দেখে চলে যাও, এখান থেকে যা প্রশ্ন আসবে কম। আমার মনে হয় এইভাবে তো পড়িয়েই দিচ্ছি, আশা করছি আর অসুবিধা হবে। এর পরেরটা কিন্তু বড্ড বড় এবং অনেক তথ্য রয়েছে যেটা কিনা কলের কলকাতা। দেখো পরেরটায় যাচ্ছি কিন্তু। কলের কলকাতা কেমন নাম হয়েছে এটা থেকে আমরা ইজিলি বুঝতে পারছি। এটা হচ্ছে আমার বাংলা প্রবন্ধগুলোর, আমার বাংলা গ্রন্থে যে প্রবন্ধগুলো রয়েছে তার সপ্তম প্রবন্ধ হচ্ছে কলের কলকাতা। সেই সময় কলকাতাকে ঘিরে বেশ কয়েকজন লেখক লেখক সুভাষ মুখোপাধ্যায়ও অনেক প্রবন্ধ লিখে গেছেন কলকাতাকে ঘিরে। তবে সেগুলো ছিল মূলত যেমন মিছিলে মিছিলে, তিনি তো কমিউনিস্ট ছিলেন, তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো তিনি বিশেষ করে আলোচনা করেন এবং সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যার মধ্যে এই কলের কলকাতাও ছিল গুরুত্বপূর্ণ, যার মধ্যে কিন্তু কলের কলকাতাও ছিল গুরুত্বপূর্ণ। আচ্ছা, কলের কলকাতার মূল যে বিষয়টা হচ্ছে যে যেখানে কৈশোরের সঙ্গী মোনা ঠাকুরের মুখ থেকে লেখক কলকাতার বিবরণ শুরু করেছেন, মানে তিনি মোনা ঠাকুরের থেকে কিভাবে কলকাতা সম্পর্কে তিনি কি কি জেনেছেন সেটা দিয়ে তিনি কিন্তু বিবরণটা শুরু করেছেন। কলকাতার ঘর বাড়ি পথ ঘাট আলোর রোশনাইয়ের গল্পে তার মনে প্রথম জেগে উঠেছে এই শহর দেখার স্বাদ এবং স্বপ্ন। স্বাদ এবং স্বপ্ন, ঠিক আছে। এই জায়গাটা তো লেখকের ইচ্ছা পূরণ ঘটেছিল 5 বছর পর কলকাতাকে দেখার। লেখক অনেকটা দেরিতে এসেছেন, আমরা জানি যে লেখক মফস্বল এরিয়ার মানুষ, তারপরে তিনি কলকাতাতে আসছেন। লেখক কোথাকার মানুষ ছিলেন? সুভাষ মুখোপাধ্যায় জন্ম কোথায় হয়েছিল বা তিনি মানুষ কোথায় হয়েছিলেন? সুভাষ মুখোপাধ্যায় তো আছে সবার, বাংলা সাহিত্যের ইতিহাসে আছে, অন্যান্য টেক্সট গুলোতে রয়েছে। ম্যাম সম্ভবত হালিশহর কিংবা নৈহাটি। কৃষ্ণনগর থেকে পড়াশোনা করেছিল না? আমার তো মনে হচ্ছে কৃষ্ণনগর। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, নদিয়ার কৃষ্ণনগর। আচ্ছা, এবার তিনি কলকাতাকে নিয়ে একরকম ভেবেছিলেন মনে মনে সুভাষ মুখোপাধ্যায়, কিন্তু যখন আলটিমেটলি বাস্তবে তিনি কলকাতায় এলেন তখন তিনি কলকাতার একটা অন্য রূপ দেখতে পেলেন। ঠিক আছে, তখন মনে হলো আরে এ তো পুরো কংক্রিটের শহর। তাহলে সুভাষ মুখোপাধ্যায় এই কথা বলছেন কলকাতাকে তিনি যে চোখে দেখেছিলেন যে একেবারে একটা রসকসহীন কংক্রিটের শহর, এরম কলকাতাকে তিনি মনে মনে তিনি তো ভাবতে পারেননি। যাই হোক, তার তো কিছুটা স্বপ্নভঙ্গ হলো। তিনি বিভিন্ন জায়গায় দেখলেন কলকাতার বিভিন্ন এলাকা, এখানে বিভিন্ন এলাকার কথাও রয়েছে।
তিনি শীতের সময় সেই সময় সার্কাস হতো তার কথা উল্লেখ করেছেন। তিনি সেন্ট্রাল সেন্ট্রাল অ্যাভিনিউর চওড়া রাস্তার কথা উল্লেখ করেছেন। ঠিক আছে, ফুচকা, কাবুলিওয়ালা, তাদের যে থাকার জায়গা, সেই জায়গাগুলো, এরা মূলত কেউ তো কলকাতায় এরা তো থাকে না, এরা তো মানে অনেক দূর দূরান্ত থেকে আসে। আগেকার দিনে কাবুলিওয়ালা সেই আফগানিস্তান থেকে আসতো, আমরা কাবুলিওয়ালার তো গল্প শুনেছি, আফগান হতো ওরা, তো এইভাবে আসতো। তো যাই হোক, অন্যান্য এখন তো না হয় সেটা না হলে অন্যান্য রাজ্য থেকে এরা আসে, এসে এখানে ওই ছোট্ট ছোট্ট গুমটি ঘরের মতো বাস করে এরা থাকে, এইভাবে তারা জীবিকা নির্বাহ করে। তো তাদের কথা বলা হচ্ছে। এই সময়তেই আবার ব্রিটিশ বিরোধী আন্দোলন, মানে এই কলকাতার বুকেই আবার ব্রিটিশ বিরোধী আন্দোলন একেবারে জলজল করে জ্বলে উঠছে। হুম, ইংরেজের লাল পাগড়িওয়ালা পুলিশও ভয় পেয়ে যায়। ঠিক আছে, কলকাতার এই দৃশ্য দেখে। আবার এই দেশে মানে এই জায়গাতেই এসে লেখক বলছেন তিনি সুভাষচন্দ্র বসুকে দেখতে পেয়েছিলেন, যে তিনি কিভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন, সেই জায়গাটাও কিন্তু তিনি বলেছেন, যে কিভাবে তিনি মানুষের মনে জায়গা করে নিচ্ছেন, সেই দৃশ্য কিন্তু এই কলের কি বলবো কলকাতার মধ্যে আমরা কিন্তু সেই দৃশ্যটাও দেখতে পাচ্ছি। এই সমস্ত ঘটনাগুলো লেখকের মনে হয়েছে এই কলের কলকাতাতে। তিনি মায়ের কাছে গান শুনেছেন। ঠিক আছে, সেই সমস্ত গান যেখানে মায়ের কাছ থেকে শেখা, ও তোর শিকল পড়া ছল, শিকল পড়ে শিকল রে তুই করবি রে বিকল, এই লাইনগুলোতে দাগ দেবে, হ্যাঁ, কবিতাটা এই গানটার লাইন মায়ের কাছ থেকে তিনি শুনেছিলেন। আবার লেখকের শৈশবের বন্ধু ছিল মোনা ঠাকুর। এই মোনা ঠাকুরের মুখে কলকাতার ট্রাম, মোটর, এই মানুষ সেখানে কিভাবে চলে, সেখানে ইট, কাঠ, চুন, এই সমস্ত যে কি বলবো কংক্রিটের সমস্ত ঘর বাড়ি, সেই কংক্রিটের সবকিছু থেকে পরবর্তীকালে আধুনিক কলকাতার ঠিক কিরকম দৃশ্য, সেগুলো কিন্তু এই কলের কলকাতার মধ্য দিয়ে ফুটে উঠেছে। আবার এই কলের কলকাতাতেই আমরা দেখছি স্বদেশী আন্দোলনের কথা রয়েছে। ইংরেজের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল, মানে ইংরেজের জেলখানাটি কেমন ছিল, সেই জেলখানায় যখন স্বদেশীরা ঢুকতো, তারা যে মানে আর কি কি বলবো বন্দে মাতরম এই যে ধ্বনি, সাথে সাথেই তাদের উপরে চরম অত্যাচার চলত। তাহলে কলের কলকাতার বিভিন্ন দৃশ্য, সেখানেই আবার সূর্য সেন, সেখানে অম্বিকা চক্রবর্তী, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, এই সমস্ত যে মহারথীদের কথা, এগুলোও কিন্তু এই কলের কলকাতায় উঠে এসেছে। সেই সময় সরকারি উকিলগুলো এত বদমাইশ ছিল যে তাদের উপর লেখকের ভীষণ রাগ ছিল। ঠিক আছে, কার্জন পার্ক, ধর্মতলায় কার্জন পার্কের চেহারা, সেই দৃশ্য কলের কলকাতার মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পেয়েছে। তাহলে এতগুলো দৃশ্য এখানে কলের কলকাতার মধ্য দিয়ে ফুটে উঠেছে। তাহলে এবার আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলেছি সেগুলো একটু বলে দেব। কলের কলকাতা রে ভাই, কলের কলকাতা, হেই চলে হাওয়া গাড়ি হুস হুস, ট্রাম চলে ঠন ঠন। তাহলে এই যে কলের কলকাতা, গ্রাম থেকে কেন বলেছে কলের কলকাতা, মানে যেন মানে ভীষণ একটা কংক্রিট, মানে যেখানে আর কি কোনো স্বাভাবিকতা নেই, যেন একটা কৃত্রিম মনোভাব। গ্রাম থেকে লোক, প্রচুর লোক যারা শহর কলকাতায় চলে আসছে, যেখানে কি জন্য আসছে না কাজের জন্য, কাজ করবে বলে, কর্মসংস্থানের জন্য। ঠিক আছে, কিন্তু কথক যখন ঘন ঘন আসেন, তখন গ্রাম্য জীবনের সরলতাকে তিনি কিছুতেই ভুলতে পারেন না। এটাই তার মানে প্রথম দিনই তিনি কলকাতায় এসে তার পুরোপুরি কলকাতা সম্পর্কে তার যে মনোভাব ছিল, সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আমি বললাম ইভিন পাশাপাশি এর পাশাপাশি বিপ্লবিক বৈপ্লবিক যে চেতনা, সেটা কলকাতা জুড়েই ছিল। কলকাতা জুড়ে সেই বিষয়গুলোও কিন্তু উঠে এসেছে, অর্থাৎ কলকাতার স্বাধীনতা আন্দোলনে কলকাতার যে একটা, সেই সময় তো কলকাতা কি ছিল, সর্বপ্রথমে ইংরেজের রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত। তো স্বাভাবিকভাবে কলকাতা শহরটা কি বলবো
যে স্বাধীনতা আন্দোলন দীর্ঘদিন পর্যন্ত কলকাতাকে কেন্দ্র করে কিভাবে আবর্তিত হয়েছিল, কিভাবে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন গোপন যে গুপ্ত যে সমিতি সেগুলো কিভাবে চলতো, সেগুলো কিন্তু এই কলের কলকাতার মধ্য দিয়েই ফুটে উঠেছে। এখানে দু ধরনের গাড়ির কথা বলা হয়েছে, একটা হাওয়া গাড়ি আর একটা হচ্ছে ট্রাম গাড়ি। 25 বছর আগে কালীঘাট থেকে পৈতে নিয়ে দেশে ফিরে এসে কলকাতার গল্প বলেছিল মোনা ঠাকুর। ডাকতাম লেখকের বন্ধু মোনা ঠাকুর। মোনা ঠাকুরকে লেখক কি বলতো? মোনা ঠাকুরকে বলতো লেখক দামড়া গাধা। দামড়া গাধার কথা বলা হয়েছে, ঠিক আছে? মোনা ঠাকুরকে এখানে বলতো দামড়া গাধা। আচ্ছা, এখানে যে যে রাস্তাগুলো, বউবাজার, স্প্ল্যানেট, সেন্ট্রাল এভিনিউ, রাস্তাগুলোর দাগ দাও। মলঙ্গা লেন, চীনেদের যেখানে থিয়েটার ছিল, যেখানে পাউরুটি তৈরির কারখানা ছিল, এই রাস্তাগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কাবুলিওয়ালা আর ফুচকাওয়ালারা এদো ঘরে থাকতো, একটু আগে বললাম। পাকৌড়ি, ফুচকা, আলু কাবলিওয়ালার দল, ওরা কোথায় থাকতো? নেবুতলার মোড়ে। দাগ দাও। ট্রামের কথা আছে, আগেই বলে দিয়েছি। এখানে কলের কলকাতা খেপে উঠলো, কারণ এখানে গোলপুকুর, গোলদিঘি, ঠিক আছে? গোলদিঘি, গোলদিঘিটা কি বলবো, আমাদের যেখানে ওই যেখানে আমরা আজকে এখনকার কনটেক্সটে ধর্মতলাই ধরে নাও, ঠিক আছে? এই জায়গাটা যেখানে বেশি করে মিটিং মিছিল হয়, সেই জায়গাটাকে বলা হয়েছে। তখন তো এত কিছু ছিল না, তো তখন কি বলবো, সবকিছু একটা ফাঁকা ফাঁকা ব্যাপার ছিল, এখনকার মতো ছিল না। এখনকার দিনে যেটা ওই কলেজ স্কোয়ার যে জায়গাটা, ওটাকেই তখন গোলদিঘি বলা হতো, গোলদিঘি, ঠিক আছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে শিবরাম চক্রবর্তী তার গল্পেও লিখেছেন গোলদিঘির কথা। এই যে বন্দে মাতরম আওয়াজ হতো, কোথায় হতো? ওই যে গারদ গুলোতে। সেন্ট জেমস পার্কের ছোট ছোট ছেলেরা খেলা ফেলে দিয়ে ছুটে আসে থানার সামনে লোকের লোকারণ্য, এই জায়গা। রামদুলাল বাবু চেনেন না? উনি হচ্ছেন রামদুলাল বাবু। এই রামদুলাল বাবু, এই লোকটি গুরুত্বপূর্ণ। গোলদিঘিতে মিটিং বসতো। আচ্ছা, এখানে বউবাজার স্ট্রিটে যেখানে ওই রুটি আর বিস্কুটের দোকান, এটা বলা হয়েছে। লেখক জেলখানাতেও গেছেন, লেখক জেলখানাতেও গেছেন। বাদবাকিগুলো দরকার নেই, ওই এদের যাদের নামগুলো রয়েছে বিপ্লবীদের নামগুলো, ওগুলো ভালো করে দেখবে। দেখো, এই যে বন্দে মাতারাম যে পিকেটিং করে বসা,
আমরা এখনো বসি, যে যখন কোনো কোনো কিছু প্রতিবাদ করি। সুভাষচন্দ্র বসুর কথা রয়েছে, সুভাষচন্দ্র বসুর কথাটা দেখবে। বউবাজারের ফিরিঙ্গি পাড়া, 3 মাস অশোকে অচেতন ছিলাম, এর মধ্যে বাসা বদল হয়েছে, উঠে এসেছি ফিরিঙ্গি পাড়ায়, কানাগলি ছেড়ে বউবাজারের বড় রাস্তায়। যে রাস্তায় থাকেন ডাকাতে কালী, ওখানে ডাকাত কালী মন্দির আছে, ঠিক আছে, বউবাজারের কাছে বিখ্যাত মন্দির এখনো আছে। টুয়ার্ডস বউবাজার থেকে যে রাস্তাটা সেন্ট্রাল এভিনিউর দিকে গেছে, বাদিকে পড়ে। বাদাম আখরোটের কথা রয়েছে এই জায়গাটা। বইটার নাম হচ্ছে মথি লিখিত সুসমাচার, মথি লিখিত সুসমাচার, এটা দেখবে। আচ্ছা, যে যে জায়গায় স্বদেশী আন্দোলন চলছে, মেছুয়া বাজার, চট্টগ্রাম, মেদিনীপুর, সারা বাংলাদেশে কাঁদিয়ে ফাঁসি যায় রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার এবং অসংখ্য শহীদ। দাগ দাও এগুলো। তোপসে মাছ, বেলফুলের মালা, কুলফি বরফ, এগুলো। আচ্ছা, এই যে গণেশ ঘোষ কল্পনা দত্তর ডায়েরি থেকে পাতার পর পাতা মুখস্থ করে বলে যান। তিনি বলেন চট্টগ্রাম, বাইরের ঘরে বাবার কাছে আসেন এক সরকারি উকিল। তিনি বলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলার গল্প। ঘরে আর কারোর থাকার হুকুম নেই, পর্দার পেছনে আমি আর দাদা লুকিয়ে লুকিয়ে শুনি। যেন তিনি সূর্য সেনেরই দলের লোক। গণেশ ঘোষের লেখা কবিতা সুর করে পড়েন, কল্পনা দত্তের ডায়েরি থেকে পাতার পর পাতা মুখস্থ করে বলে যান। পাহাড়তলি, ঢলঘাট, কালারপোল, এই পাহাড়তলি জায়গাটার কথা মনে পড়ছে? পাহাড়তলি, যেখান থেকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং, গণেশ ঘোষ, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রীতি ওয়াদ্দেদার যেন কুরুক্ষেত্রের এক একজন মহারথী, যেন কুরুক্ষেত্রের এক একজন মহারথী। নেই তাদের অক্ষৌহিনী সেনা। লেখকের কাকার চাকরি চলে গেল এই অবস্থায়। জুটে কাজ করতেন, পাটকল যেটাকে বলা হয়, জুট। বেহুলার ভাসানে যে ছেলেটা লকিন্দর সাজতো, সে আজকে চিনির কলে কাজ করে। কালাপানি পেরিয়ে হঠাৎ খবর এলো আন্দামানের বন্দিরা অনশন করছে, ঠিক আছে। এই কালাপানি পেরিয়ে হঠাৎ খবর এলো যে আন্দামানের যে ব্রিটিশ আমলে কালাপানি বলা হতো ওই আন্দামান দ্বীপপুঞ্জকে। সহজে তো এখনকার মতো ফ্লাইট ছিল না, ইভিন জাহাজও ছিল না, মানে ওই কারণেই ওখানে বলা হতো দ্বীপের মধ্যে, একেবারেই কিছু না, দ্বীপান্তর করে দেওয়া যেটাকে বলা হয়। ওখানে শাস্তি দিত সেলুলার জন্য, এবং খুব অত্যাচারও করতো, করতে করতে মেরে ফেলত। সেখানকার বন্দিরা আজ অনশন, কালাপানি পেরিয়ে। বিয়াল্লিশ সালের আগস্টের কলকাতা, ট্রাম পুড়ছে, এবার লাঠি নয় গুলি চলছে রাস্তা। ডালহৌজির কথা আছে, দিনের বেলায় জাপানিরা বোমা ফেলে গেল ডালহৌজি আর খিদিরপুরে। দাগ দেবে এগুলোতে। এই হলো মূলগুলো। ক্লাইভ স্ট্রিটের কথা রয়েছে, আমি আগেই বলেছি যে যে রাস্তাগুলোর কথা রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। কার্জন পার্কের কথা আছে, জয় হিন্দ বাণীর কথা আছে, বন্দে মাতরমের কথা আছে, যেগুলো যেগুলো দরকার।
রাজাবাজারের বস্তিতে কদম রসুল শহীদ হয়, এই লাইনটা, ঠিক আছে, মানে কদম রসুল কোথায় শহীদ হয়েছিল? রাজাবাজারের বস্তি, সেটা গুরুত্বপূর্ণ। কদম রসুলের একটি মেয়ে আছে এবং সে ছিল কোম্পানির ইউনিয়নের একজন পান্ডা, গ্যাস কোম্পানির ইউনিয়নের একজন পান্ডা। ওয়েলিংটনের মোড়ে আছে, হাজরার মোড়ের কথা রয়েছে, যেখানে হচ্ছে পল্টন, গোড়া পল্টন মানে পুলিশ। এই ছিল শহর কলকাতা। ঘুম ভেঙে কলকাতাকে বলি স্বপ্নের সেই সুন্দর দিন, চলো এগিয়ে আনো। ঠিক আছে, মানে যে লেখক বা প্রাবন্ধিক সুভাষ মুখোপাধ্যায় যে কলকাতাকে নিয়ে যে কি বলবো যেটা ভেবেছিলেন, সেটা তো বাস্তবে ছিল না সেই বিষয়টা। তো তিনি মনে করছেন যে না, কোথাও যেন কলকাতার সেই মানে দৃশ্যটা থাকা উচিত। তার স্বপ্নের সেই কলকাতাকেই তিনি ঘুম থেকে উঠে দেখতে চেয়েছেন। পরেরটা হচ্ছে জগদ্দল। আমরা জানি ব্যারাকপুর এলাকা, মূলত এই এলাকাটা হচ্ছে পাটকলে ভর্তি, মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখনো তাই। তো সেই জগদ্দলে, ব্যারাকপুরের পরে জগদ্দল মানে নৈহাটির কাছাকাছি একদম, তো সেখানকার মাস্টার মশাই সত্য দাসের কথা রয়েছে এখানে, যিনি গরিব মানুষদের পাশে রয়েছেন, আবার পাশে থাকেন আছেন। আবার এই প্রসঙ্গে সুদের কারবারের কথা আছে, ঠিক আছে। সেখানকার বললাম যে এখানকার মিল প্রচুর, ওই যে পাটকল ছিল, চটকল, এই সমস্ত, এগুলোর মিল, যে সেখানকার মানুষের কতটা দুঃখ দুর্দশা, সেই সবের কথা কিন্তু জগদ্দল পাথর এই যে গ্রন্থটা, মানে এই যে গল্পটা রয়েছে সেখানে কিন্তু আছে, ঠিক আছে। মাস্টার মশাইয়ের নাম সত্য দাস। ব্রাহ্মণী নদীর কথা আছে এখানে। সুলেমান মিঙা, যার ঘর ভাড়া কত, সেইগুলো রয়েছে। একটা মিলের নাম হচ্ছে অকল্যান্ড মিল, মিলের কথা রয়েছে। এছাড়া যে যে চরিত্রগুলো, লক্ষ্মীচাঁদ, নাথুনি, সামরথী, আব্দুল গনি, শ্যামা, মুরারি, বিকাউ, এই সমস্ত প্রমুখদের নামগুলো উল্লেখ আছে। আর একটা সময় একদম গল্পের প্রবন্ধের শেষে আছে, যেখানে 1937 সাল, যেখানে আমরা দেখছি একাধারে চটকলের সাহেবরা ডুবতে বসেছে। গঙ্গার দুপার জুড়ে 3 মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত চটকল। চাটগাঁয়ের কবিওয়ালা, সেখানেও কিন্তু আমরা ওই গোড়া পল্টনদের কথাই জানতে পারবো। এখানেও কিন্তু ওই কি বলবো স্বাধীনতা আন্দোলন, তার পাশাপাশি সেই সময়কার গান, তারপরে হচ্ছে লৌকিক সংস্কৃতি, এগুলো ফুটে উঠেছে। এমনকি মন্বন্তর, পরবর্তীকালে যে গ্রামের যে মন্বন্তরের সময় যেভাবে আহ আমরা দেখি, সেই বাংলার কথাও, সেই বাংলাদেশের কথাও কিন্তু এই চাটগাঁয়ের কবিওয়ালা এই গ্রন্থটার মধ্য দিয়ে ফুটে উঠেছে, ঠিক আছে। এক কথায় এরা সকলেই কিন্তু বিদেশি শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। পাড়াগাঁ, ঠিক আছে, সেপাই পল্টন, যে কিনা চাটগাঁ মানে যুদ্ধের আগে সেপাই পল্টনে সারা চাটগাঁ একেবারে ছেয়ে গেল, প্রচুর সেপাই। এই গল্পেরই একটা খুব সাধারণ মানুষ ছিলেন এই রমেশ শীল, যিনি একটা কবিয়াল দল ছিল তার, যাদের মধ্যে রমেশ শীল অন্যতম। তিনি কিভাবে কবিগানের মধ্য দিয়ে গ্রামের পর গ্রামকে প্রতিবাদের সুরে ধ্বনিত করেছিলেন, ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বিদ্রোহের যে আগুন জ্বেলেছিলেন তার গানের মধ্যে দিয়ে, সেটাই হচ্ছে রমেশ শীল। সেই রমেশ শীলের কথাই এখানে বলা হয়েছে। এখানে গানের কথা রয়েছে, গানটা দেখবে।
এই যে 5 গজ ধুতি 7 টাকা, দেহ টেকা হয়েছে কঠিন, রমেশ কয়ে আধারে মরি, পাই না কেরোসিন। এই রমেশ শীলের আর একজন সাকরেদ ছিল যে হচ্ছে ফণী বড়ুয়া, তার কথাও আছে যে দেশ জ্বলে যায় দুর্ভিক্ষের আগুনে, তবুও দেশ জাগিল না কেন। সারা জীবনই তাই হয়, মানুষের যতক্ষণ না একেবারে পিঠ ঢেকে যাচ্ছে মানুষ ততক্ষণ জেগে ওঠে না। এখানেও কিন্তু আমরা সূর্য সেন, কল্পনা দত্তের কথা আমরা জানতে পারছি। জালালাবাদ পাহাড়পুর, যেখান থেকে এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, এই রমেশ শীল তখন জেলার 22 জন কবিয়ালকে নিয়ে একটা দল গড়ে তুলেছিলেন। সবাইকে একসঙ্গে করে তিনি এই প্রতিজ্ঞা নেওয়ালেন যে কেউ আর কুরুচিপূর্ণ গান গাইবে না। 4টে এখানে বাদ্যযন্ত্রের কথা উল্লেখ আছে। 4টে বাদ্যযন্ত্র কি কি না, দোহার, ঢোলক, ঢাক আর কাসর ঘন্টা। এই রমেশ শীলের বয়স হচ্ছে 62 বছর। দোহার, ঢোলক, ঢাক, কাসর ঘন্টা, 4টে বাদ্যযন্ত্র। এখানে এই গল্পে একটা পেপারের নাম রয়েছে, একটা পত্রিকার নাম রয়েছে, যে পত্রিকার নাম হচ্ছে জনযুদ্ধ, যে পত্রিকার নাম হচ্ছে জনযুদ্ধ। এই যে ফণী বড়ুয়া আর রমেশ শীল, রমেশ শীলের সাকরেদ। রমেশ শীলের বয়সটা দেখো, আর কি আছে, মেঘের গায়ে জেলখানা, মেঘের গায়ে জেলখানাটা রয়েছে। মেঘের গায়ে, এখান থেকে কিন্তু যতগুলো রয়েছে প্রবন্ধ, প্রশ্ন কিন্তু আসবেই, মানে এই জায়গাটা থেকে প্রশ্ন কমন পাবে। যেখানে হাওড়া থেকে বক্সা জেল যাত্রার যে কাহিনী সেইটা রয়েছে, হাওড়া থেকে বক্সা জেলখানার যাত্রা পথের কাহিনী, মানে বুঝতে পারছো তো, জলপাইগুড়ি এখনকার কনটেক্সটে আলিপুরদুয়ার, এই জায়গা ভুটানি, মানে ওখানে আরেকটু এগিয়ে গেলেই হচ্ছে ভুটান বর্ডার। তাই সেখানকার মানুষের আর্থিক অবস্থা, তারা কিভাবে জীবন নির্বাহ করতো, মূলত এরা জীবিকা নির্বাহ করে থাকে চা বাগানে কাজ করে। তো চা বাগানে কাজ করে, তো তাদের যে সমস্ত সেখানকার শ্রমিক যারা রয়েছে তাদের আর্থিক অবস্থা কেমন, তারা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে সেখানকার কথা রয়েছে। সেখানকার সন্তানরা কিভাবে মানুষ হয়, তাদের সন্তানরা, সেখানে কি বৈষম্য রয়েছে মানুষের মধ্যে, সেই জেলখানার অপরাধের চিত্র, দেশপ্রেমিকরা কিভাবে জেলে থাকতো সেই সময়, সেটাকেই বলছে মেঘের গায়ে জেলখানা। ঠিক আছে, যে জায়গাগুলোর নাম রয়েছে সেটা দেখবে। কতক্ষণের পথ না, হাওড়া থেকে ট্রেনে উঠলে 3 দিন 3 রাত্রির পথ সেই সময়। এখন কতক্ষণ লাগে, ম্যাক্সিমাম সময় লাগে হচ্ছে 8-10 ঘন্টা লাগে। ঢিকোতে ঢিকোতে যাবে প্যাসেঞ্জার ট্রেন, তো কি হবে 3 দিন 3 রাত্রি, এখন 8 থেকে 10 ঘন্টায় চলে যাবে। থামবে হচ্ছে সাহেবগঞ্জে, দাগ দাও। স্টিমার কোথায় গেল, মণিহারি ঘাটে। স্টিমার কোথায় গিয়ে থামছে, সেটা হলো মণিহারি ঘাটে। এখানে অবশ্যই এককালে বক্সায় বাঘ আছে, এখনো বাঘ আছে, যেই যার জন্য এখানে বলা হয় বাগডোগরা। ঠিক আছে, এখান থেকে এসছে। এখানে যে নদী রয়েছে সেটা হচ্ছে রংতু বা সিধা নদী, রংতু বা সিধা নদী। ঠিক আছে, রংতু বা সিধা নদী। কাঞ্চনজঙ্ঘার কথা রয়েছে। এখানে দেখো
বক্সা যাওয়ার পথে ওখানে একটা ফরেস্ট পড়ে, ফরেস্টের নাম হচ্ছে রাজা ভাত খাওয়া। ডাক দাও এই জায়গাগুলো, যারা ডুয়ার্স বেড়াতে গেছে বা ডুয়ার্স অঞ্চল যারা ওই সাইডের, যারা উত্তরবঙ্গে, তারা সকলে জানে এই এলাকাটায়। হ্যাঁ ম্যাম, গেছিলাম। দারুণ জায়গা, অসম্ভব সুন্দর, এত সুন্দর জঙ্গল কলকাতায় দেখাই যায় না, কলকাতায় তো দেখাই যায় না। আর কলকাতার মানে যা ওয়েদার, তাতে করে ওই মানে দেখেছি তো, কি বলবো, চারদিকটা পুরো সবুজ আর সবুজ, কোনো পলিউশন নেই, একেবারে পলিউশন ফ্রি, একটুও ধুলো নেই। এখানে যশোরের একটি গ্রাম, চা বাগান, এখানে আমি আগেই বলেছি এখানে প্রচুর পরিমাণে চা বাগান। আর এই চা বাগানে যারা মানে আর কি আদিবাসী, তাদেরকে কি বল, বাসিন্দা, তাদের কি নামে তারা পরিচিত ছিল? এরা হচ্ছে সাঁওতাল, ওরাও আর কোচ। সাঁওতাল, ওরাও, ঠিক আছে, ওরাও, ওরাও আর কোচ। সান্তাল বাড়ি, এখানে একটা জায়গার নাম আছে সান্তাল বাড়ি। ডুয়ার্সের এই প্রচুর শালবন। আর এখানে হচ্ছে মানে আমরা যে এর যে জঙ্গলটা জানি, মানে বাঁকুড়ার দিকে ওখানে জঙ্গল হচ্ছে বড় বড় গাছ, আর ডুয়ার্সে হচ্ছে মূলত কি ঘাসের জঙ্গল, ঠিক আছে, কিন্তু ঘন জঙ্গল। পাশে জয়ন্তী পাহাড়, হ্যাঁ, বক্সা যেখানে রয়েছে ওখানে জয়ন্তী পাহাড় রয়েছে, ভুটান খুব সুন্দর, কি বলে, ভুটান, তিব্বত, লাসার নাম রয়েছে। কি সুন্দর তিস্তা নদী যাচ্ছে পিছনে, কি বলে, তিস্তা নদীর পাশে পিছন দিকেই হচ্ছে বক্সা পাহাড়, জয়ন্তী পাহাড়, জয়ন্তী, সরি, জয়ন্তী পাহাড়। এই যে সান্তাল বাড়ি, এই যে সান্তাল বাড়ি আছে না, সামনে একটা কাঠের ফলকে লেখা, পুরো না এই সান্তাল বাড়ি জায়গাটা হচ্ছে মানে খানিকটা ঝুলন্ত টাইপের, হ্যাঁ, পুরো ঝুলন্ত। ওই জায়গাটা দিয়ে যাওয়া যায়, খুব সুন্দর, ভিতরে ডিপ ফরেস্ট সান্তাল বাড়িতে। আচ্ছা, রোগা পটকা ছেলে মেয়েদের কাঁধে ক্যানিস্তারার টিন, এখানে দাগ দাও, ক্যানিস্তারার টিন। ডুয়ার্সের সব ভালো, একটাই সমস্যা যে বড্ড মানে সন্ধ্যের পরে তো আর কিছু দেখা যায় না, যা করতে হবে ওই বিকেল 4টের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে, ম্যাক্সিমাম 5টা। আচ্ছা, এখানে এখানে বসে মানে জেল বলতে লেখক মনে করেছেন কোন কোন জেল, যেটা আমরা দেখি আলিপুর, প্রেসিডেন্সি, দমদম, এইগুলো, তাই তো, লেখক এই প্রথম এখানে বক্সা জেলের কথা বলছে। আচ্ছা, এখানে সাধুচরণ আছে, সাধুচরণ, যার কিনা বয়স হচ্ছে, সাধুচরণ যার 50 বছর, এই জয়নগরের কাছে সাধুচরণের বাড়ি, যে কিনা ওই জেলে থাকতো। মুস্তাফা ছিল, মুস্তাফা, যে কিনা ওই সেপাই কয়েদিরা ইয়ার্ডকে বলতো খাতা, সেখানে অনেক অনাথ শিশু ছিল, যাদের মধ্যে একজন ছিল মুস্তাফা, 10 বছর। জেলখানাটা মানে আলাদা, যেখানে কি বলবো, চোর, ডাকাত, খুনি, তারপরে যে গাঁট কাটা, এরা সবাই রয়েছে। গাঁট কাটা মানে জানো তো, পকেট মার যাকে বলি, গাঁট কাটা। এবার এদের মধ্যেও কিন্তু এই যে যে নামগুলো বললাম সেটা গুরুত্বপূর্ণ, এদের মধ্যে সব থেকে নাম করা যে আসামিরা ছিল, যারা বিখ্যাত ছিল, যাদের মধ্যে নীরদ চক্রবর্তী ছিল, শিবশঙ্কর মিত্র ছিল, আর সতীশ পাকড়াশি ছিল। দাগ দাও এই তিনটে এই নামে, ঠিক আছে, শেষের দিকে আছে, দেখবে এই নীরদ চক্রবর্তী, আর হচ্ছে নীরদ চক্রবর্তী, শিবশঙ্কর মিত্র, আর সতীশ পাকড়াশি। এই যে আছেন বয়োবৃদ্ধ খাঁ সাহেব,
নীরদ চক্রবর্তী, আছেন ভগ্ন শাস্ত্র শিবশঙ্কর মিত্র, আর রয়েছেন সতীশ পাকড়াস। ঠিক আছে, এনারা বিখ্যাত মানুষ। এগুলো ভালো করে দেখবে, তাহলেই বলো। এবারে বলো, এখান থেকে কারোর কোনো সমস্যা আছে কি? ম্যাম এখান থেকে প্রশ্ন আকারে আসবে তো, লাইন তুলে আসবে না তো? না না না, লাইন তুলে অত দেবে। লাইন তুলে দেবে। সাধারণত ফ্ল্যাট কোয়েশ্চেনই বেশি এসছে। মেন না, মেন গুলো তোমরা একবার একটুখানি শুধু ওই লাইনগুলো ভালো করে দেখে রাখবে, সবগুলো আশা করছি কমন পেয়ে যাবে। আর এটা যেন না হয় সবাই দুটোর জন্য ফিল আপ করেছো তো, কেউ শুধুমাত্র এখন 11-12 এর জন্য ফিল আপ করোনি তো? না না ম্যাডাম। একদম। ইলেভেন টুয়েলভ এর সিটটা একটু কম আছে তো, ওই জন্য। আচ্ছা দেখো, এখান থেকে আর কারোর কোনো সমস্যা নেই তো? আমি সাহিত্য চর্চার একটু প্রথম দিকের গুলো বলে দিই। সময় পেলে আরো একবার সাহিত্য সংস্কৃতির না বলছি এখান থেকে ওই দীপঙ্করের দেশে বন্যার সাথে যুদ্ধ ওইগুলো পড়ানো হয়ে গেছে? হ্যাঁ, আগের দিন পড়িয়ে দিয়েছি তো। ও আচ্ছা। রেকর্ডেড ক্লাস দেখোনি এখনো? না ম্যাম, আগের দিনকে ক্লাসটা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত করতে পারিনি, তো ইয়েটা ছিল না, এই পিডিএফটা ছিল না, এই সেই জন্য দেখো। এখন আর কোনো অসুবিধা নেই তো? সবকটা পিডিএফ হয়েছে তো সকলের কাছে? টেক্সট আর এমনি? হ্যাঁ ম্যাম। দিয়ে দিয়েছি সব, পড়ে নাও। আচ্ছা, কে বাঁচায় কে বাঁচে, এখানটাতে আসছি। আমি যতটা সম্ভব, লাইন ধরে ধরে তো একদম বলাটা মুশকিল। কে বাঁচায় কে বাঁচে আগে কোথা থেকে নেওয়া হয়েছে সেটা দেখতে হবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। মানিক বন্দ্যোপাধ্যায়ের বলো জন্ম আর মৃত্যুটা বলো দেখি। কি হলো, সব ভুলে গেলে নাকি? ম্যাম 1908 জন্ম। আর মৃত্যু কবে? ওটা ওই মৃত্যু 56-57 এরকম হবে। 1956, হ্যাঁ একদমই তাই। ভৈরব পত্রিকায় শারদ সংখ্যায় এই কে বাঁচে কে বাঁচায় কে বাঁচে এই গল্পটা প্রকাশিত হয় ভৈরব পত্রিকা। ভৈরব ভৈরব পত্রিকায় প্রকাশিত হয় 1943 সাল শারদ সংখ্যায়। সারদা কুমার দাস সম্পাদিত। ঠিক আছে, পরবর্তীকালে শ্রেষ্ঠ গল্পতেও পাওয়া যায়। আবার মহামন্বন্তর বলে একটা মানে মহামন্বন্তর বলে একটা ওনার গল্প সংকলন ছিল, সেখানেও পাওয়া যায়। মহামন্বন্তর বলে একটা গল্প সংকলন ছিল, সেখানেও পাওয়া যায়। ঠিক আছে, এই কে বাঁচায় কে বাঁচে এই গল্পটা, যেখানে একাধিক চরিত্র রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের, যেখানে বলা হচ্ছে একেবারে দুর্ভিক্ষ পীড়িত একটা জায়গায়। আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায় যে সময় গল্প লিখছেন, তিনি বরাবর কি করেছেন, মানিক বন্দ্যোপাধ্যায় যে সময়
বিষয়গুলোকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন, তাই না, তার লেখার মধ্যে। তো এক্ষেত্রেও ঠিক তাই, এক্ষেত্রেও তার লেখার মধ্যে সেই বিষয়গুলোই কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি, এটা বলা বাহুল্য। এবং সেই কারণে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পের মধ্যেও আমরা সেই সমস্ত দৃশ্যগুলো দেখতে পাই, সেই সমস্ত দৃশ্যগুলোই দেখতে পাই। এখানে আমরা মৃত্যুঞ্জয়ের কথা পড়ব। তার আগে মৃত্যুঞ্জয়ের কথা তো আমরা পড়ব মানিক বন্দ্যোপাধ্যায়। এছাড়া মূল বিষয়টা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে এই যে মৃত্যুঞ্জয়, যে কিনা একটা প্রধান চরিত্র, যে মানুষটা কিন্তু সৎ মানুষ, একজন সৎ, যার মধ্যে আদর্শবাদী মানুষ, আবার তার যে বন্ধু ছিল নিখিল, যে কেরানি মানসিকতার, মধ্যবিত্ত মানসিকতার মানুষ। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর চরিত্র রয়েছে, আর মৃত্যুঞ্জয়ের সন্তান রয়েছে, ঠিক আছে, এগুলো রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে 1943 খ্রিস্টাব্দ শারদ সংখ্যায় প্রকাশিত হচ্ছে, মহামন্বন্তর গল্প সংকলনে গল্পটি সংকলিত হচ্ছে। পরবর্তীকালে আবার শ্রেষ্ঠ গল্প গল্প সংকলনেও পাওয়া যায়। তো একদিন গল্পটা হচ্ছে এটাই যে একদিন অফিস থেকে ফিরছেন, কে ফিরছেন? মৃত্যুঞ্জয়। তিনি অফিস থেকে ফেরবার পথে অনাহারে কারোর মৃত্যু ঘটছে, এই দৃশ্য তিনি দেখছেন, ঠিক আছে, এই দৃশ্য তিনি দেখেন। এবং এর আগেও অনাহারে যে মৃত্যু তিনি জানতেন, কিন্তু তিনি নিজের চোখে কখনো সেভাবে দেখেন। ফুটপাতে হাঁটা, এই সমস্ত বিষয়গুলো তিনি নিজে, এই দৃশ্যটা দেখে কিছুটা অসুস্থ বোধ করছেন। অফিস গিয়েও তার কি ভালো লাগছে না খুব একটা, অফিস যাওয়ার পথে দেখেছিলেন। তারপরে তিনি অফিস থেকে কি করলেন, এখানে তার যে বন্ধু নিখিল, এই দুজনেই একই সেম আর কি কি বলবো পদে চাকরি করেন, একই পদে, এবং বেতনও কিন্তু একই পান, তাদের ডেজিগনেশনটা একই ছিল। মৃত্যুঞ্জয়কে দেখে নিখিল বুঝতে পারছে কোনো একটা সমস্যা হয়েছে মৃত্যুঞ্জয়ের, ঠিক আছে, কোনো একটা সমস্যা হয়েছে। আর মৃত্যুঞ্জয়ের গভীর এই যে মনের কষ্ট, যেটা দেখে কিন্তু নিখিলেরও খুব খারাপ লাগছে, নিখিলেরও মন খারাপ হয়ে যাচ্ছে। তো সে আস্তে আস্তে বুঝতে পারছে যে দুর্ভিক্ষ কিরকম, দুর্ভিক্ষর যন্ত্রণাটা কিরকম হয়। এইভাবে মাসের পর মাস যায়, যেখানে দেখছি আমরা একদিন মাস পরবর্তী মাসে আর কি, যখন তাদের মাইনে হবে, স্যালারি হবে, নিখিল প্রতি মাসেই কি করে 3 জায়গায় কিছু কিছু টাকা পাঠায়। এরপর দেখা যাচ্ছে যে মৃত্যুঞ্জয় বুঝতে পারছে সেই যারা অনাহারে ভুগছে তাদেরকে কিছু খাবার দিতে চায়, এবং মৃত্যুঞ্জয় যখন তাদেরকে খাবার দিতে চায়, তার স্ত্রীও সেখানে আর কি তারা চিন্তা করে যে তারা দেবে, এবং এটা দিতে গিয়ে তারা কি করে নিজেরাই একবেলা খাবার ছেড়ে দেয়। এই ধরনের মানুষগুলোর তারা পাশে দাঁড়াতে চায়, এক কথায় খুব সৎ, এটা তো আমি আগেই বলেছি। ফলে ধীরে ধীরে মৃত্যুঞ্জয়ের স্ত্রী বিছানা নিয়ে নেয়, নিজেরাই অনাহারে, মৃত্যুঞ্জয়ের পরিবারই সেই অনাহার কিন্তু থাবা বসায়। এটাই হলো মূল গল্পটা, ঠিক আছে, যে কে ম্যাম এই গল্পটার মাধ্যমে কি বোঝাতে চাইছে? কেন গল্পটা বললাম যে অনাহার, অনাহারে মৃত্যু, অনাহারে মৃত্যু যে কতটা খারাপ হতে পারে সেই দিকটা, এবং নিজে দেখে খুব কষ্ট পেয়েছিল মৃত্যুঞ্জয়, তো নিজে ভেবেছিল যে অন্যের মুখে খাবার তুলে দেবে। এটা ভাবতে গিয়ে তারা কি করে, যে তারা নিজেরাই একবেলা খেত আর একবেলা খেত না, কি করবে, নিজেদের থেকে বাঁচিয়েই তো করছে। এরকম করতে করতে তার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। মৃত্যুঞ্জয় একদিকে কি করলো, দুশ্চিন্তাকে বেছে নিল। ছোট ছোট ছেলে মেয়েগুলো, তার নিজের ছেলে মেয়েরাই তখন কাঁদছে, ঠিক আছে, এবং এই অবস্থায় স্ত্রীর অনুরোধে অন্যান্য মানুষজন একবার মৃত্যুঞ্জয়ের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু তারা ব্যর্থ হয়ে যায়, আর ব্যর্থ হয়। আর নিখিল বারবার এসে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এবং তাদেরকে সুস্থ হওয়ার অনুরোধ জানায়। মৃত্যুঞ্জয়ের
খোঁজ যে সে রাখবে বা খোঁজ যে করছে, সেই প্রতিশ্রুতি দিয়েছিল মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে। কে দিয়েছিল? না নিখিল দিয়েছিল। এই হচ্ছে মূল গল্পটা। আলটিমেটলি শেষে দেখা গেল মৃত্যুঞ্জয়ের স্থান হয়েছে সেই পথের মানে ফুটপাতবাসীদের সঙ্গে, তাদের সঙ্গে কি করতে ধস্তাধস্তি করতো, দিয়ে নিজেই ভিখারি হয়ে গেল। শেষে মৃত্যুঞ্জয় নিজেই ভিখারি হয়ে গেল। একটা শব্দ আছে এখানে, দেখবে যে গা থেকে এইছি খেতে পাইনে বাবা আমায় খেতে দাও, গা থেকে এইছি খেতে পাইনে বাবা আমায় খেতে দাও। এই হলো গল্প। বোঝাতে পারলাম গল্পটা? কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। মূল গল্পটা ম্যাম এখানে যে মৃত্যুঞ্জয়ের মানে এটা প্রশ্ন না, মৃত্যুঞ্জয়ের কি মাথার সমস্যা ম্যাম? নিজে না খেয়ে খেয়ে নিজেরই অবস্থা খারাপ করে কাউকে কি বাঁচানো যায়? হ্যাঁ, এটাই তো মৃত্যুঞ্জয় বুঝলো না। এটাই হচ্ছে তার মানে একরকম সমস্যা, মানসিক সমস্যা। তাকে তো নিখিল অনেকবার করে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল। এক কথায় মানুষটা সৎ, এই মৃত্যুঞ্জয় লোকটা কিন্তু আবেগপ্রবণ, এই জন্যই তার মৃত্যু হলো, তাই না? হ্যাঁ ম্যাম, শুধু নিজের না, ফ্যামিলিরও। হুম হুম। দেখো, কারোর যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকে বলো। এই যে এখানে একটা উক্তি আছে, যেখানে বলছে যে বুড়ি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা নয় ভাই, না খেয়ে মরাটা উচিত নয় ভাই। এটা নিখিলের উক্তি। তারপর ওটা পাশবিক স্বার্থপরতা, ওটাও নিখিলের উক্তি। এটাই যে নিখিল মৃত্যুঞ্জয়কে বারবার বোঝানোর চেষ্টা করেছে, মৃত্যুঞ্জয় বোঝেন যে আরে বাবা, অন্যকে বাঁচাতে গিয়ে তুমি যদি মরে যাও তাহলে কি করে হবে। মরে যায়নি, আলটিমেটলি মানে ওই ভিখারি হয়ে গেল। ভাত, এই ভাত গল্পটাও কিন্তু ওই রকমই, মহাশ্বেতা দেবীর ভাত। ওরকম নয়, মানে এই ঘটনা নয়, কিন্তু সেই সামাজিক প্রেক্ষাপটে লেখা আর কি। সমাজ সচেতন লেখিকা হলে যা হয়, সমাজের একেবারে অন্তজ শ্রেণী নিম্নবর্গীয় মানুষগুলো, তাদের অধিকার, এই সমস্ত তাদের সংগ্রাম, তাদের হতাশা, তাদের জীবনের যাবতীয় যা ক্ষোভ, এই সমস্ত কিছু তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মহাশ্বেতা দেবী, বারে বারে প্রতিবাদ জানিয়েছেন। এই গল্পটা প্রথম ম্যানিফেস্টো বলে একটি পত্রিকায় প্রকাশ হয় 1982 খ্রিস্টাব্দে। ভাত গল্পটি প্রথম ম্যানিফেস্টো নামে একটি পত্রিকায় প্রকাশিত হয় প্রথম 1982 খ্রিস্টাব্দে। পরে এটি শ্রেষ্ঠ গল্প সংকলনে অন্তর্ভুক্ত হয়, পরে একটি শ্রেষ্ঠ গল্প সংকলনে অন্তর্ভুক্ত হয়। এবার আমার প্রশ্ন হলো, মহাশ্বেতা দেবীর জন্ম কবে আর মৃত্যু কবে? 14ই জানুয়ারি 1926 জন্ম। আর মৃত্যু 2016। ডেটটা ঠিক মনে পড়ছে 28 না। জুলাই, তাই তো? মৃত্যু 2016 28 জুলাই, 14ই জানুয়ারি 1926 জন্ম মহাশ্বেতা। Good. এই গল্পে প্রধান চরিত্র হচ্ছে উৎসব নাইয়া, ঠিক আছে? আমি আগেই বলেছি এটা একটা অন্তজ শ্রেণীর গল্প, অন্তজ শ্রেণীর গল্প। আচ্ছা, মহাশ্বেতা দেবীর
মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস কি ছিল? প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি নটি। আশাপূর্ণা দেবী। প্রিয়াঙ্কা কি পড়াশোনা হচ্ছে না একদম? না, উদর পিন্ডি পুদর ঘাড়ে চেপে যাচ্ছে খালি। না হচ্ছে না তো পড়াশোনা। উদরপিণ্ডি ভূদর গাড়ি যাচ্ছে কি করে? প্রথম প্রতিশ্রুতি, বকুল কথা, সুবর্ণলতা, এই তিনটে তো মানে একদম কি বলে ট্রিলজি উপন্যাস। কি আশাপূর্ণা দেবী কি করে মহাশ্বেতা দেবীর ঘাড়ে ওঠে? তাহলে মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস কি হবে? নটি। নটি। গুড। তো যাই হোক, এই উৎসব নাইয়া যে যে চরিত্রটা শহরের একটা ধনী পরিবার, ঠিক আছে, একটা ধনী পরিবারে একদিন কি হলো যে একটা বিশেষ তাদের বাড়ি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উৎসব নাইয়ার আগমন ঘটে, ঠিক আছে। উৎসব নাইয়া শহরের একটা ধনী পরিবার, তাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান আছে, তো যাওয়া হয়। তো ওদের যা পোশাক, অন্তজ শ্রেণীর মানুষ লুঙ্গি পরে, এরকম একটা বুনো চেহারার মানুষ, গেঁয়ো যেটাকে আমরা বলে থাকি, সে তাকে এইরকম চেহারা দেখে আর তার চাহনি দেখে বাড়ির বড় বউয়ের তাকে ভালো লাগেনি। দেখো প্রথম লাইনেই আছে, লোকটার চাহনি বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, কিরকম যেন একটা উগ্র চাহনি। দিয়ে দেখো পোশাকটা ওখানে দেওয়া হয়েছে, ও যে পোশাকটা পরেছে লুঙ্গি আর কোমর পর্যন্ত ময়লা, এই ছোট্ট করে মানে বেঁধে পড়ে না, ওটাকেই বলা হয়। তবে এ বাড়িতে একজন মানুষ ছিলেন যিনি হচ্ছেন পিসিমা। তো সেই পিসিমাই ছিলেন সবকিছু, এবং তিনি বাড়ির কর্ত্রী, যার কথায় সংসার চলত। তিনি অনেকদিন পর্যন্ত সমর্থ ছিলেন, শেষ পর্যন্ত তার লিভার ক্যান্সার ধরা পড়ায় তিনি আজকে মৃত্যু পথযাত্রী। একটা সময় ডাক্তার আশা ছেড়ে দিল, তখন বাড়িতে কাকে ডাকা হলো না, এই ডাকা হলো হচ্ছে একে, যারা হচ্ছে তান্ত্রিক, এদের যাতে মানে এই সমস্ত তাদের দ্বারা যজ্ঞের আয়োজন করা হয়। এই অবস্থাতেই কিন্তু এই উৎসবের প্রবেশ, ঠিক আছে। বড় পিসিমা তখন বললেন যে ঝড় বৃষ্টিতে মাতলার জলে, মানে খানিকটা মানে একটু কি বলবো, একটু ভেঙিয়েই বললেন, বা যেটাকে আমরা বলতে পারি একটু রাগ করে বললেন যে এই ঝড় বৃষ্টিতে মাতলার জলে লোকটার ঘর বাড়ি সব ভেসে গেছে, সেজন্যই বাড়ির এক কাজের লোক, তার পরিচিত, তাকে কিনা এখানে নিয়ে এসেছে, ঠিক আছে। যাই হোক, বাড়ির লোকেরা কিন্তু কেউ আদর যত্ন করতে তো বাকি রাখেনি, সেবা যত্ন করতে। এই অবস্থা একটা পার্টিকুলার একটা জায়গার নাম এখানে উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে বাদা। বাদা বলে একটা জায়গার নাম উল্লেখ করা হয়েছে। এদিকে সেই তান্ত্রিকের কথা মতো সেখানে যা যা তিনি বলেছেন সবকিছু আনা হয়েছে, ঠিক আছে। তিনি যা যা বলেছেন সবকিছু সেখানে আনা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে একটা ঝড় ঝড়ের রাতে তার বউ, ছেলে, মেয়ে, ঘর পরিবার সব মাতলার ঘোলা জলে হারিয়ে যায়, এটা আমরা দেখতে পাই। এবং তার খোঁজে তখন এদিকে পেটে ভাত না পড়ায় উৎসবের চেহারা দিনে দিনে খুব খারাপ হয়ে যাচ্ছিল। এই ভাত এই জায়গাটা থেকে এসছে, যে ভাতের খোঁজে আমরা দেখছি যে সে কিনা সতীশ মিস্ত্রি, তার যে মনিব, তার যে তার কাছে, যার কাছে সে কাজ করত, সে তার কাছে গেল। কে গেল না, উৎসব গেল। উৎসব সেখানে গেল এবং তাকে সেখানে অত দরিদ্র উৎসব তো দেখে একেবারে এই সমস্ত কাণ্ড কারখানা দেখে তাদের বাড়িতে যা কিছু হচ্ছে সব একেবারে ভীষণভাবে অবাক হয়ে গেল।
এবং সেখানে গিয়ে একটু চাল সে চেয়ে বসলো, কিন্তু কি হবে, ভাতের আশায় সে 2.5 মণ ধান কেটে দিল। সে ভাত খেয়ে প্রেত থেকে মানুষ হয়ে অপঘাতে মৃত ছেলে মেয়ে বউয়ের কালীঘাটে শ্রাদ্ধ সারার স্বপ্ন দেখে। মানে তার অবস্থাটা দেখো কিরকম অবস্থা। এই সময় সেই বৃদ্ধের আর কি কি হলো না, শারীরিক অবস্থার অবনতি হলো। নার্সের কথা মতো ছেলেরা সব ডাক্তার ডাকতে গেল, যে আর বোধহয় বাঁচবে না। এটাই পিসিমার কথায় রান্না করা সমস্ত খাবার সবাই রাস্তায় ফেলে দিতে যায়। ঠিক আছে, উৎসবের সুযোগ হারাতে চায় না, সে অভুক্ত। সে কি করলো, সমস্ত ধরনের নিয়ম কানুন বাদ দিয়ে ভাতের ডেকচিটা সে কেড়ে নিল। মানে একটুখানি ভাত পাওয়ার জন্য মানুষ কি অবস্থা তাদের, সেই দৃশ্যই কিন্তু এই গল্পটার মধ্য দিয়ে উঠে এসেছে। এই অঞ্চলে একটা বড় বাড়ির বিশাল ধান জমির কথা শুনেছিল উৎসব, আর সেখানেই মানে ভাত মানুষকে কোন দিকে নিয়ে যায় সেটাই বলছি, যে একটা মানুষের তার এখানে কি বোঝানো হয়েছে এই গল্পটার মধ্য দিয়ে। এই গল্পটার মধ্য দিয়ে আসলে বোঝানো হয়েছে যে একটা হতদরিদ্র চরিত্র, ঠিক আছে, যে লোকের বাড়িতে কাজ করতে আসে কারণ তার স্ত্রীর ছেলে মেয়ে একদিন সবাই হারিয়ে গেছে, খিদের জ্বালায় সে অস্থির। কেন্দ্রীয় বিষয়টা, সে ভাতের জন্যই কাজ করতে এসেছে, ভাতের জন্য সে সবকিছু করতে পারে, এমনকি ভাতটুকু সে একদিনকে কেড়েও খেয়ে নিচ্ছে। এই দৃশ্যগুলো মূল কাহিনী হচ্ছে ভাত। অর্থাৎ আমরা দেখছি এর মূল যে বিষয়বস্তু গল্পটার, যে একটা বড় বাড়িতে প্রচুর রান্না হয়, আর এক শ্রেণীর লোক যারা গরিব তারা কিন্তু খেতে পাচ্ছে না, তারা কিন্তু খেতে পায় না, তারা এক জায়গাতেই থাকে, তারা ক্ষুধার্ত। তো মানুষের এই দুমুঠো ভাতের জন্য তার যে ব্যাকুলতা, সেটাই কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। প্রান্তিক মানুষ কত কষ্ট করে দুমুঠো ভাতের জন্য একেবারে অস্থির হয়ে ওঠে, আর একটা বড় বাড়ির মানুষ তারা এত ভাত করেছে, করে আবার বলছে যে ফেলে দিতে ভাতগুলো, যে ওই বৃদ্ধের অবস্থা খুব খারাপ, তো ঠিক আছে তাহলে চলো যেটুকু রান্না আছে সব ফেলে দিই। এই তাহলে দুটো শ্রেণীকে এখানে তুলে ধরা হয়েছে, একদিকে অন্তজ শ্রেণী আর একটা হচ্ছে শহুরে ধনী পরিবার, এটার কথাই এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এবারে হলো ভারতবর্ষ। এই বুধবারের ক্লাসটা না আমি একটা অন্য সময় করাবো, কবে করাবো সেটা আমি বলে দিচ্ছি, বাট আমি সোমবার মঙ্গল আর বুধ কোনো ক্লাস করাতে পারবো না। ঠিক আছে, ম্যাম কালকে কোনো ক্লাস হবে? হ্যাঁ কাল তো 9-10 এর ক্লাস আছে। তোমাদের টাইমিং? টাইমিং কালকে 8টা বলেছি না, 8টা। আচ্ছা ঠিক আছে। এই শুধুমাত্র 11-12 এর জন্য বুধবারের ক্লাসটা দেখছি, একটা দিন একটু দিনের বেলা পড়ে নিও, হ্যাঁ একটু কষ্ট করে। রবিবার আবার করাবো, যেমন রাতে করাই। ম্যাম আমার তো ইউনিভার্সিটি থাকে, একটা দিন আমার করে এমনি নাও, তো আর তো এই কদিন। বৃহস্পতিবারও অসুবিধা হয়, কিন্তু মানে আমাদের পরীক্ষাও চলছে সেই জন্য অসুবিধা আছে এমএডে। বৃহস্পতিবার করাবো না, শুক্রবারের দিকে করো। ম্যাম আমাদের পরীক্ষা চলছে তো একটু যদি দেখুন, মানে আমি না তো কোনো ক্লাসই করতে পারছি না। ওই ডিএলএড এর না? হ্যাঁ আমার এমএড এর পরীক্ষা চলছে, এমএড। কিন্তু রাতের দিকে তো সব তোমাদেরকেই পড়ানো আছে, আমি কখন পড়াবো বলো? রেকর্ডেড ক্লাস দেখে নিতে হবে কিছু। ম্যাম তাহলে স্যাটারডে সকালের দিকে করুন, ওই দিন তো ছুটি। হ্যাঁ স্যাটারডে সকালে হবে। হ্যাঁ মানে সকালের দিকে করলে, স্যাটারডে সানডে করলে বাড়িতে থাকি তো, অন্যদিন তো থাকি না, সেই জন্য সকালটা প্রবলেম। তাহলে স্যাটারডে করলে যদি সবার হয় সকালে তাহলে হবে। ঠিক আছে দাঁড়াও, দেখো তোমরা যদি বলো, আর আমি আমার কাজটাকে বুধবার দিন কমপ্লিট করি, তারপর বলছি।
তাহলে স্যাটারডে একটা করব সকালে। বাকিদের হবে? হ্যাঁ ম্যাম, ওই সময় অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ধরে রাখো ম্যাম স্যাটারডে। টাইমিংটা বলো তোমরা মোটামুটি কটার দিকে করতে পারবে? 8টা ফাটটা করতে পারবে? 8টা 9টা? হ্যাঁ পারবো। ঠিক আছে, আমি জেনে রাখলাম। আমি সেই বুঝে আমি বুধবারের পরে 9টায় করাবেন, 9টায়। আচ্ছা 9টায় পড়াবো, আচ্ছা ঠিক আছে। ম্যাম বলছি যে এই আমার বাংলা এই যে যেটা আছে না, হুম হুম। ওইটার টেক্সটের মানে পিডিএফটা একটু দেবেন? তোমাদের এই বইটাতেই তো রয়েছে পিডিএফটা। এটা কি সাহিত্য চর্চা ক্লাস 12? সাহিত্য চর্চার ওইটাতে তো মানে কোশ্চেন মানে আমার কাছে যে বইটা আছে ওইটাতে তো দেখছি এই পূর্ণাঙ্গ সহায়ক সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলার ওটা নেই দেখছি। কেন, আমি যেটা দিয়েছি? আপনি যেটা দিয়েছেন সেটাতে আপনি তো বুকের পিডিএফ দিয়েছেন না কোশ্চেন আনসার পেয়েছে তো কে শুধু বলেছে? মানে আমি তো নোট? বইয়েরও পিডিএফ দিয়েছি। আমি তো ও আচ্ছা দিয়েছি। তোমার কি বলে ড্রাইভ শেয়ার করেছি, দেখো ড্রাইভের লিংক ওখানে সব রয়েছে। আচ্ছা ঠিক আছে। ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা আলী, ঠিক আছে 9টায় স্যাটারডে ধরে রাখো। এবারে আমি সেটা বলছি পরে, বুধবার না হলে বলতে পারবো না, বুধবারের পরে। আচ্ছা, ভারতবর্ষ গল্পটা সৈয়দ মুস্তাফা সিরাজের শ্রেষ্ঠ গল্প। 50টা যে শ্রেষ্ঠ গল্প সেখান থেকে নেওয়া হয়েছে। 50টি গল্প সিরাজের শ্রেষ্ঠ সেরা 50টি গল্প সেখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই গল্পটা কিরকম গল্প না, যেখানে স্বাধীন ভারতবর্ষ তার যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, ধর্মীয় প্রেক্ষাপট, আমরা জানি যে ভারতবর্ষে যা হয়, সারা ভারতবর্ষে প্রচুর ধর্মাবলম্বী মানুষরা থাকে, তাদের মধ্যে যে ব্যবধান দিকটা মানে ঘুচে গিয়ে যে কি বলবো যে তাদের মধ্যে তারা যে প্রতি মুহূর্তে আহ তাদের মধ্যে যে বারবার যে যে ধর্মীয় বিরোধ সেটা সেটা মুছে গিয়ে যে সমন্বয়ে গড়ে উঠেছে, সেটার কথাই কিন্তু সিরাজ, সৈয়দ মুস্তাফা সিরাজ সেটার কথাই কিন্তু বলেছে। ঠিক আছে, মানে ধর্মীয় মোহে নয়, সমস্ত কিছুকে যুক্তির আধারে ভাবতে হবে, এটাই মুস্তাফা সিরাজ তিনি তার গল্পের মধ্যে বলেছেন। যেখানে একটা ছোট্ট বাজার রয়েছে, হ্যাঁ, যেখানে একটা বর্ণনা রয়েছে, প্রকৃতির বর্ণনা, বাট সেই গ্রামটা কেমন সেই বর্ণনা রয়েছে। সেখানে প্রচন্ড জাঁকিয়ে শীত পড়ে। হুম, সেখানে চায়ের দোকান আছে, যে চায়ের দোকানে এক থুরথুরে পুজো ভিখিরি বুড়ি এসে উপস্থিত হয়। তার ভিখিরি মানে বোঝাই যাচ্ছে যে সে কি রকম অবস্থা সে ভিখারি বুড়ির। দেখো এই যে এখানে দেখো এই পৌষে বাদলা, এটা গুরুত্বপূর্ণ। ছোট লোকেরা যাকে বলে ডাওর, এই লাইনটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বৃষ্টিতে হয়ে ওঠে ধারালো, শীতের দিন ভদ্রলোকরা, এই যেখানে বলা হচ্ছে, যেখানে বলা হয় যে পৌষে বাদলা, আর ছোট লোকেরা যেটাকে বলা হয় ডাওর। তো সেই বুড়ি যে ভিখারি বুড়ি, তার অনেক বয়স, দেখে মনে হবে তার অনেক বয়স, লাঠি নিয়ে একেবারে এসে চা খায় ভিজতে ভিজতে। দোকানে সকলে বুড়ির মরার আশঙ্কা প্রকাশ করলে সে তখন খুব রেগে যায়, গিয়ে বলে তোদের শত গোষ্ঠী মরু। ঠিক আছে, হয় না যে অনেকে বুড়িদেরকে পিছনে লাগে, সেটাই কথাই বলা হয়েছে। একটা সময় দেখা যায় পৌষের বাদলা কেটে যায়, সবাই আবিষ্কার করছে যে বুড়ি নিঃসাড় হয়ে পড়ে রয়েছে, এই বুঝি বুড়ি আর বেঁচে নেই। বিকেলে দেখা গেল সবাই মুসলমান পাড়ার লোকেরা চ্যাংদোলা করে বুড়ির মরাটাকে ফেরত নিয়ে আসছে। লোকগুলো বলছে বুড়ি যে মুসলমান, তার প্রমাণ হলো অনেকেই বুড়িকে কলমা পড়তে শুনেছে। এটা দেখে বোঝা যায় যে সে হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী।
এদিকে গাঁয়ের যে ভট্টাচ মশাই তিনি নিজ কানে আবার বুড়িকে কি বলেছেন, তারা আবার বলছেন তারা শ্রীহরি বলতে শুনেছেন। তাহলে হিন্দুরা বলছেন যে তাকে শ্রীহরি বলতে শুনেছেন, মুসলমানরা বলছেন তাকে কলমা পড়তে শুনেছেন। তাহলে আসল তার ধর্মটা কি? এই শুনে এখানে একটা চরিত্র আমরা দেখবো যেখানে হচ্ছে ফজলু শেখ, যে প্রতিবাদ করছে। তিনি নিজে শুনেছেন যে বুড়ি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তর্কাতর্কি উত্তেজনা এসব নিয়ে, মানে সে মুসলিম না হিন্দু এসব নিয়ে তর্কাতর্কি বেঁধে। গ্রাম থেকে প্রচুর লোকজন ছুটে আসতে থাকলো, এমন অবস্থায় চৌকিদার সাবধান করে দিল, দিয়ে লাঠি নিয়ে যাই হোক দুই পক্ষকে কিছুটা নিরস্ত করলো। মানে সামান্য একটা বিষয়, সেটাকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে কি অবস্থা। এবার চৌকিদার সে মরেছে কিনা জানতে চাওয়ায় বলে মর তুই মর। বুড়ি নিজেই বিকৃত সুরে সবাইকে হাঁ করে, সবাই দেখছে যে তখন জেগে উঠেছে, দিয়ে বলছে। এরপর হিন্দু না মুসলমান জিজ্ঞাসা করায় বুড়ি জানায় আমি কি তা দেখতে পাচ্ছিস নে। এইভাবে সকলের উদ্দেশ্যে সে গালাগালি দিতে শুরু করে দিল, খারাপ কথা, অশ্লীল শব্দ প্রয়োগ করে ধীরে ধীরে কোথাও যেন মিলিয়ে গেল। এই হচ্ছে গল্প, মজাদার গল্প, ভারতবর্ষ গল্প। বুড়ি কিরকম, বুড়ির বর্ণনাটা দেখবে এই সময়। আর এই যে লোকে বলছে মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা, লোকেরা চেঁচিয়ে উঠলো। বুড়ি তখন বলছে তোরা মর, তোদের শতগোষ্ঠী মর। এই যে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে, এটা দেখবি। তা হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। লিখে দিয়েছি আমি এগুলো নোটের মধ্যে। কার কোনটা দিন কি, কোন দিনে কি বলেছে। শনিতে 7 দিন, মানে শনিতে যদি বৃষ্টি শুরু হয় 7 দিন বাদে কমবে, মঙ্গলে শুরু হলে 5 দিন থাকবে, আর বুধে হলে 3 দিন। বোঝা গেছে? এটার কথাই বলা হয়েছে। লাইনগুলোতে দাগ দেবে, দাগ না দিলেও চলবে, লিখে দিয়েছি নোটের মধ্যে, দেখবে। এই হলো 3টে গল্প। এবারে কবিতা আছে। কবিতার কটা পংক্তি রূপনারায়ণের কুলে, প্রথমটা রবীন্দ্রনাথ ঠাকুরের। কোনটা কতগুলো কার পংক্তি আছে আর কতগুলো স্তবক আছে, এটা আগে সবার আগে ভালো করে দেখবে। শেষ লেখা কাব্যগ্রন্থে আছে রূপনারায়ণের কুলে, শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1941-এ রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বাড়িতে বসে কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, একেবারে একটা গীতিধর্মী চিত্ররূপময়তা। ঠিক আমরা যেমন সোনার তরীতে যে ধরনটা দেখি, ঠিক সেই ধরনটাই কবিতাটার মধ্যে কিন্তু উঠে এসেছে। যেখানে যেখানে কবি দেখছেন যে বাংলার একটা পরিচিত নদী হচ্ছে রূপনারায়ণ, বলছে সেই নদীর মানে ব্যঞ্জনা কোথাও যেন একটা মানে অন্ধকার পরিবেশ ত্যাগ করে, অন্ধকার একটা জায়গা, সব আধার কুহেলিকাময় জগতের আচ্ছন্নতা ভেঙে যেখানে কিন্তু জেগে ওঠে। ঠিক আছে, এই যে জাগরণ, এ জগৎ যেন স্বপ্ন নয়। মানুষ প্রত্যেকটা মুহূর্তে আঘাতে, বেদনায়, একেবারে রক্তাক্ত অভিজ্ঞতা, প্রত্যেকটা মুহূর্তে তাকে চলতে হয়। মানুষকে আলটিমেটলি কি করতে হয় না, সত্যটাকেই মেনে নিতে হয়। জীবনের শেষে সত্যটাই সব। মৃত্যুতে আমাদের সকল দেনা শোধ করে দেয়। মৃত্যুদের সমস্ত এই যে চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসি। অর্থাৎ সত্য সবসময় কঠিন, তাকে মেনে নেওয়া খুব কঠিন, মানা যায় না, কিন্তু আলটিমেটলি আমাদের বাস্তবকে মেনে নিতে হয়, সেই কঠিনকে মেনে নিতে হয়। সে কখনো করে না বঞ্চনা, মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই হলো কবিতাটা। একটা ব্যঞ্জনা ধর্মিতা রয়েছে, একটা ব্যঞ্জন ধর্মিতা রয়েছে, অর্থাৎ সত্যকে জীবনে মেনে নিতে হবে। মৃত্যুর মধ্য দিয়েই আমাদের জীবনের শেষ, এবং
এবং সেই জন্য মৃত্যুকে আমরা কখনোই কিন্তু ত্যাগ করতে পারি না, মৃত্যুটাই আমাদের সব। 15টা চরণ রয়েছে কবিতাটার মধ্যে, 15টা চরণ রয়েছে কবিতাটার মধ্যে, ঠিক আছে। পরেরটাতে যাব। যাব পরেরটায়। হ্যাঁ ম্যাম। শিকার কবিতায় 4টে স্তবক রয়েছে, 36টা পংক্তি রয়েছে, 4টে স্তবক রয়েছে, 36টা পংক্তি রয়েছে। শিকার, জীবনানন্দের কবিতা শিকার। কি বলছে কবিতাটাতে? কবিতাতে আমরা জানি জীবনানন্দের কবিতা, এটা প্রথমে মহাপৃথিবী কাব্য গ্রন্থে সংকলিত হয়েছিল, পরবর্তীকালে বনলতা সেনে সংকলিত হয়। তাহলে প্রথমে আমরা দেখছি মহাপৃথিবীতে ছিল, পরবর্তীকালে বনলতা সেনে আছে। শিকার শুরু হচ্ছে একটা ভোর, ভোর আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা আর নোনার গাছটিয়ার পালকের মতো সবুজ। আমরা জানি যে জীবনানন্দের কবিতাতে একটা সুন্দর প্রকৃতির মূর্ছনা থাকে, যেখান দিয়ে শিকার কবিতাটা শুরু হচ্ছে। স্তব্ধ হিম হিম পৃথিবীর বুকে আলো ফোটার ফলে মানে ঘাসফড়িংয়ের শরীরের মতো যেন একেবারে নীল রঙে ভরে উঠেছে, চারদিকে পেয়ারা আর নোনা গাছের দল যেন টিয়ার পালকের মতো সবুজ হয়ে উঠেছে। একটা মেয়ের মতো, এখানে গোধূলি, এই যে গোধূলি মদির মেয়েটির মতো, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল। আমরা ঘাস কবিতাতে পড়েছিলাম, মনে আছে? সেই যে একটা কি বলবো, যেখানে একটা মূর্ছনা ছিল, যেখানে ঘাস কবিতাতে একদিকে প্রকৃতি ছিল, একদিকে কি বলবো আমাদের যে শারীরিক যে তাড়না সেই বিষয়টা ছিল, এখানেও ঠিক তাই। এখানে সেই রোমাঞ্চ, এই যে মদের গেলাসের কথা রয়েছে, অর্থাৎ কিনা যেখানে শরীরকে গরম রাখা একটা রোমাঞ্চকর যে একটা মূর্ছনা, সেটা কিন্তু এই কবিতাটার মধ্য দিয়ে উঠে এসেছে। একটা ভোরের দৃশ্যের বর্ণনা রয়েছে, দেশওয়ালিরা মোরগ ফুলের মতো যে লাল আগুন জ্বালিয়েছিল। দেশওয়ালি কাদেরকে বলছে? যে দেশওয়ালি মানে আমরা বলি না দেশ গায়ে যারা থাকে, সেই তাদেরকে বলা হচ্ছে, সে ভোরের আলোর কথা বলা হচ্ছে। এখানে আবার দেখো, হিমের রাতে শরীর রাখবার জন্য মানে উষ্ণতা অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে মানে শরীর গরম উষ্ণ, মিশরের মানুষই মানে মিশরীয় মহিলাদের কথা বলা হয়েছে। আর গোধূলি মদির মানে সূর্য অস্ত যাচ্ছে, এই সময় যেন একটা মত্ততা সৃষ্টি করছে, ঠিক আছে, তাকে আমরা বলছি। এই দৃশ্যগুলো, সারা রাত আগুন জ্বলছে, মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। রোমাঞ্চকর একটা পরিবেশ, চারপাশে বন আকাশ, এইরকম অবস্থায় কি বলছে, ভোরের আলো আমরা দেখছি যে ফুটলে, রাত থেকে যখন সকাল হচ্ছে ভোরের আলো ফুটছে, সেখানে কি হচ্ছে যে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এখানে ভোরের মূর্ছনা রয়েছে, ভোরের আলো যেখানে ফুটছে, যেখানে আমরা দেখছি যে সেখানে সুন্দর একটা বাদামি হরিণের কথা বলা এসেছে। হরিণ কি করে? জল খেতে আসে না এই টাইমে। এবার সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে
এখন কি করছে, সে সুন্দর সুগন্ধি ঘাস ছিঁড়ে খাচ্ছে। ঘুমহীন দেহের ক্লান্তি কাটাতে সে নদীর জলে নিজেকে ভাসিয়ে দিচ্ছে। এই দৃশ্যটার পরেই আমরা দেখতে পাচ্ছি সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে, মানে এখানে বোঝাই যাচ্ছে যে চিতাবাঘিনী অর্থাৎ যে অত্যাচার, মেহগনি যে গাছ, তার যে সুন্দর বর্ণনা রয়েছে এখানে, সেটার হরিণের উল্লাসের কথা, হরিণের যে আনন্দ, যে সে নিজেকে বাঁচাতে পেরেছে, হরিণের যে উল্লাস, সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। আবার তার কি মনে হচ্ছে, মচকা ফুলের মতো, কিন্তু শান্তি নেই। এরপরেই তার কি দেখা দিচ্ছে, যে শিকারীর নৃশংসতা, শিকারী হত্যা করছে। হরিণের মাংস আগুন জলে তৈরি হয়, শিকারীর মাংস আগুন জেলে ওরা হরিণের মাংস খাচ্ছে। এভাবেই আমরা দেখছি যে একটা সভ্য শিকার বলতে একটা সুসভ্য যারা কি করছে, নৃশংস মানুষ যারা ক্রমশই কি করছে, তুলনামূলক যারা দুর্বল প্রজাতি তাদের উপর অত্যাচার করছে। এই হরিণটাই যে কিনা একবার চিতাবাঘের হাত থেকে বাঁচার জন্য সারা রাত নিজেকে বাঁচিয়েছে, দিয়ে সে যখন জল খেতে আসছে সে আনন্দ পাচ্ছে, ঠিক সেই সময় তাকে, সে নিজেকে বাঁচাতে পারছে না, শিকারীদের হাতে তাকে কিন্তু মরতে হচ্ছে। অর্থাৎ কিনা আমরা দেখতে পাচ্ছি জীবনে মত্ততা, মোহময়তা এগুলো এত বেশি যে সুসভ্য মানুষের হাতে অবশ্যই ক্রমশ দুর্বল যে প্রজাতি তাকে কিন্তু খুন হতে হয়, তাকে মৃত্যুবরণ করতে হয়। এই কবিতাটাই হলো তারই, মানে সেইটারই আর কি সেই রূপ, সেই মূর্ছনারী রূপ, সেই ব্যঞ্জনারী রূপ, সেটা হচ্ছে শিকার। মহুয়ার দেশ। নিতে পারছো তো আজকে এতগুলো একসঙ্গে, নাকি আবার নেক্সট দিন বলে দেব? মহুয়ার দেশটা আজকে পড়িয়ে দিই। ঠিক আছে ম্যাম, বলে দিন। মহুয়ার দেশটা আজকে পড়িয়ে দিই, তারপর ছুটি দিচ্ছি। বুঝতে পারছি হয় কি আর, আর কটা দিন, দুটো দিন, তিনটে, চারটে দিনে শেষ হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, মহুয়ার দেশে বলা হচ্ছে যে সমর সেনের প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা বলে একটি গ্রন্থ রয়েছে 1937 সালে। সেই কাব্যগ্রন্থটি হচ্ছে সেখান থেকে এই মহুয়ার দেশ, এই কবিতাটি নেওয়া হয়েছে। মহুয়ার দেশের উৎস বললাম, আর এবারে বলবো যে মহুয়ার দেশ, যেটা কবিতাটা দুটো স্তবকে এখানে লেখক আর কবি আর কি এটাকে লিখেছেন দুটো স্তবকে, যে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় গলিত সোনার মতো, মানে সোনা যে গলিয়ে দেয় তার কথা বলা হচ্ছে। যে সন্ধ্যার যে সুন্দর রূপ, সূর্যের আলো, তারপর সন্ধ্যার রূপ, এখানে কি করছে, যে অলস সূর্য সে যেন একেবারে উজ্জ্বল একটা আলোক স্তম্ভ দিয়ে এঁকে দিচ্ছে, গলানো সূর্য সোনার মতোই উজ্জ্বল তার রং, যাকে দেখে আমাদের কি হয়, আমরা ভুলে যাই, আমাদের মধ্যে বিভ্রম তৈরি হয়, বুঝতে পারি না, আমরা কিছুটা কি বলবো, সেটা দেখে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। অর্থাৎ এরপরেই আমরা দেখব যে নাগরিক মধ্যবিত্ত জীবনের ক্লান্তি, একঘেয়েমি জীবন কিভাবে যেন কি বলবো চলতে থাকে একটা মানে রোজ নামচার মধ্য দিয়ে, তাই না? শীতের দুঃস্বপ্নের মতো অনেক 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 দূরে আছে, অনেক অনেক দূরে আছে মেঘ মোদির মহুয়ার দেশ, সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া পায়। এই জায়গাটা অর্থাৎ যান্ত্রিকতা, যে শহরের যে যান্ত্রিকতা,
সেটা থেকে, সেই যান্ত্রিকতা থেকে যেন কোথাও কবি মুক্তি চেয়েছেন। তিনি বলেছেন তিনি মেঘ মদিরার দেশে, যেখানে একটা রহস্যময়তা আছে, রোমাঞ্চকর যে পরিবেশ রয়েছে, সেখানে তিনি দূরের সমুদ্রে, সেটা কোথায় রয়েছে, যেখানে মহুয়া আমরা দেখতে পাই, এগুলো মূলত ওই এখানে তিনি সমুদ্রের কথা বলেছেন, সামুদ্রিক এলাকায়, তো সেখানে রয়েছে যে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাস, এরকম একটা পরিবেশে তিনি শহরের কংক্রিট জীবন, একঘেয়েমি জীবন থেকে বাঁচার জন্য সেখানে তিনি চলে যেতে চেয়েছেন। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলম, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এই হলো কবিতাটা। অর্থাৎ কি না, মনে হচ্ছে এই অসহ্য জীবন থেকে কবি চলে যেতে চেয়েছেন সেখানে, আর শিশিরে ভেজা সবুজ সকালে যখন খুব ক্লান্ত শরীরে তিনি যেন সেই দেখি ধুলোর কলঙ্ক, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত একটা দুঃস্বপ্ন, অর্থাৎ যান্ত্রিকতা। এখানে ব্যঞ্জনা বলা হয়েছে যে শহুরে জীবন, কয়লা খনির অসহ্য নিবিড় অন্ধকারে বিশাল শব্দ, ক্লান্তিকর আওয়াজ, এই সব মানে পরিবেশ থেকে কোথাও কবি সেই দূরের মহুয়ার দেশে তিনি চলে যেতে চেয়েছেন। তিনি বিপন্নতা, আধুনিক জীবনের বিপন্নতাকে কাটিয়ে উঠতে চেয়েছেন। আধুনিক জীবনের বিপন্নতা কোথাও যেন কবির জীবনকে গ্রাস করেছে, সেখান থেকে তিনি যেন দূরে কোনো রোমান্টিক পরিবেশে চলে যেতে চেয়েছেন, যেখানে গেলে সেই অবসন্নতাকে, সেই যে ক্লান্তি ভাব, সেটাকে কবি কাটাতে পারবেন, এটাই তার মনে হয়েছে। অর্থাৎ তিনি মুক্তি চাইছেন, তিনি পরিত্রাণ চাইছেন। লাইনগুলো অসহ্য নিবিড় অন্ধকারে, এই লাইনগুলো শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে কি দেখা যায় না, ধুলোর কলঙ্ক। মহুয়ার দেশটা কোথায় অবস্থিত, মহুয়ার দেশ হচ্ছে মেঘ মদির, তাই না, সেখানে অবস্থিত। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে কিসের মতো, কিসের মতো ঘুরে ফিরে আসে না, শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে। সেই জন্য পুরো কবিতাটা ভালো করে পড়তে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, লাইনগুলো গুরুত্বপূর্ণ, লাইন থেকেই প্রশ্ন আসবে। অলস সূর্য, মেঘমদির মহুয়ার দেশ, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ। এই যে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, এই লাইনটা। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, এই লাইন, এগুলো গুরুত্বপূর্ণ। দেখো যদি কারোর কোনো অসুবিধা থাকে বল। আছে